নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এখন ঘড়ির কাঁটাতে প্রায় ওই 8টা 5 মতো বাজে। আমি এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে সেরকম বিশেষ কোনো কাজ নেই, কেননা আজকে আমাদের এই যে ভিক্ষেমাদের বাড়ি আছে, তো তাদের বাড়িতে গান বসেছে, সেখানেই সবার নেমন্তন্ন আছে। সেই জন্য আজকে রান্না বান্না খুব একটা নেই। আজকে তো 25শে বৈশাখ, কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো সেই উপলক্ষে আজকে স্কুলে অনুষ্ঠান আছে, সেখানে এখন আমরা যাচ্ছি। সাম্যকে ওর বাবা ওইদিকে রেডি করে দিয়েছে, আর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি। তো যেহেতু আমি সাইকেলে যাব, তাই জন্য কাপড়টা আগেই গুঁজে নিয়েছি। সাইকেলের মধ্যে করেই আমি স্কুলে যাই। এখান থেকে স্কুলটা ওই মিনিট 10-15 হবে। তো চলুন, কথা বলতে বলতে এখন আমি স্কুলে চলে এসেছি। আর আসার পর দেখলাম যে অনুষ্ঠান এই সবে শুরু হয়েছে। প্রথমেই দেখলাম একটা নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। এরপর একের পর এক রবি ঠাকুরেরই লেখা আবৃত্তি, নাটক এবং বিভিন্ন গান হতে থাকলো। সাম্য বাড়ি থেকে একটা আবৃত্তি করে গিয়েছিল, মানে প্র্যাকটিস করে গিয়েছিল যাতে করে স্কুলে বলতে পারে। কিন্তু দেখুন, স্কুলে বন্ধুদের পাল্লায় পড়ে ও কিন্তু আর আবৃত্তিটা করলোই না। ঘুরে ও একটা গান করলো। গানটা ওর ভালো করে প্র্যাকটিস ছিল না, তো যা পেরেছে দেখলাম তাতেই সবাই হাততালি দিয়েছে। আসলে খুব ছোট তো, তো সেই জন্যই আরও সবাই উৎসাহিত করেছে। এখন 11টা মতো বাজে। তো আমি এই একটু আগে স্কুল থেকে বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে বেলের শরবত বানিয়েছিলাম। তো সবাই মিলে, যেহেতু আজকে সাম্যর বাবা বাড়িতে আছে, তাই ওকেও একটু দিলাম আর আমরাও খেলাম। সবাই মিলে বেলের শরবত খাওয়া হয়ে গেছে। আর শুনতে পাচ্ছেন কি সুন্দর গান হচ্ছে। আসলে বললাম না, ওই ভিক্ষেমাদের বাড়িতে গান বসেছে, তো ওখান থেকেই কিন্তু আওয়াজটা আসছে। আর আমার এখন কিছু কাজ আছে, তো সেগুলোই আমি করতে বসবো। তারপর আমি ওইখানে যাবো রেডি হয়ে। চলুন, কাজটা আমি ঝটপট করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। স্কুলে অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাইকে কিছু কিছু টিফিন দিয়ে তারপর অনুষ্ঠানটি শেষ হয়ে গেছিলো। তো সেই সময়ের ভিডিওটি আর করা হয়নি, তাই আপনাদের আর দেখাতে পারলাম না। এখন বাড়িতে এসে আমি খাতা কাগজ নিয়ে বসে গেছি কোশ্চেন তৈরি করতে। আসলে এরপর 1 মাস পর মতো ছুটি পড়ে যাবে, তো তারপর স্কুল খুললেই পরীক্ষা। সেই জন্য কোশ্চেনগুলো এখন করে দিতে হবে এই 2-3 দিনের ভেতরে, তাই এত তাড়া। আর এদিকে আমি বসে আছি বলে সাম্যকে বললাম যে ও তো খেলছেই, তো এই সময় একটু যাতে পড়াশোনা করে নেয়। সেই জন্য অনেকবার বলার পর ও এসে পড়তে বসেছে, কিন্তু কী যে পড়ছে ওই জানে। খাতার মধ্যে দেখলাম আঁকিবুকি কাটছে। তো যা করছে করুক, কেননা শুধু শুধু দেখলাম যে এটা সেটা নিয়ে ভাঙছে, তার থেকে যদি খাতা পেন নিয়ে একটু বসে তাতেও লাভ। সবই ঠিক আছে, কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। ও তো নিজেই পড়ছে না, আর আমিও এদিকে যেটা করছি সেটাতেও ব্যাঘাত ঘটাচ্ছে বারবার। সেই জন্য ওর বাবা পাশেই বসেছিল, তো ওর বাবাকে বললাম যে তুমি একটু তাহলে ওর হাতের লেখাগুলো করিয়ে দাও, কেননা কালকে ওর স্কুল আছে। তো সেখানে যেতে গেলে ওর তো হাতের লেখা করে নিয়ে যেতে হবে। তো ওর বাবাই যেহেতু ওকে বেশিরভাগ সময়টা করায়, আর বাবাকে বেশ ভয়ও পায়, যেটা আমাকে খুব একটা পায় না। তো বাবার কাছে থাকলে ও চুপচাপও থাকবে আর কাজটাও করে নেবে। তাই শেষমেশ আমার কাছ থেকে ওকে ওর বাবার কাছেই আমি পাঠালাম। আর আরও একটা ব্যাপার হলো, ও তো ছোট, ওই যে গান আসছে, অর্থাৎ ওই গান বলতে কি জানেন তো, হরিবাসরের গান। তো সেখানে ওর আরও যত সব বন্ধুগুলো আছে পাড়ার, তো তারা তো সব ওইখানেই আছে। তো ওর মনটা কিন্তু ওই দিকেই পড়ে আছে যে ওখানে যেতে হবে। সেই জন্য ও যেটা করছে সেটাতে একদমই মন বসাতে পারছে না। কিন্তু ওকে যে ওখানে একা ছেড়ে দেবো, সে তো ওখানে হয়তো থাকবেও না, কোথায় কোথায় ঘুরবে তার ঠিক নেই। আর রাস্তার ধারেই একেবারে, তারপরে হয়তো দেখবো কোথায় চলে গেছে। সেই ভয়ে সবসময় ছাড়তেও পারি না। আর দেখুন না, আমি বকছি আর ও তার নেচে যাচ্ছে বসে বসে। যাই হোক, শেষ পর্যন্ত বাবার কাছে গিয়ে পড়তে বসেছে। আর ওর বাবা দেখুন কি সুন্দর ধরে ধরে ওর হাতের লেখাগুলো বুঝিয়ে বুঝিয়ে ওকে করাচ্ছে। এটা হলো বাঁ হাতে লেখা। আসলে ডান হাতে তো লেখেই,
কিন্তু এই অ্যাবাকাসের আরেকটা যে নতুন পদ্ধতি সেটা হলো বাঁ হাতে লিখতে হবে। তো সেই জন্য কিন্তু ও ডান হাতে লিখতে পারে, তো এবার বাঁ হাতে লেখা শিখছে। আর এদিকে মা ওখানে হরিবাসরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো মা বলল যে শাড়িটা একটু ধরে দিতে, তাই শাড়িটা আমি একেবারে রেডি করে সুন্দর করে মাকে ধরে দিলাম আর একবারে গুছিয়ে পরিয়েও দিলাম। কেননা যদি দেখবেন শাড়ি যদি ঠিকঠাকভাবে পরা না হয়, সে সবসময় যেন আনকমফোর্টেবল ফিল হয়, সে বয়স্ক মানুষই হোক আর আমাদের মতোই হোক। আমরা তো তাও হচ্ছে যে দেখি যে একদমই শাড়ি বেশি পরা হয় না, সেই জন্য আমরা যদি গুছিয়ে না পরি যেন আমাদের আরও বিরক্ত লাগে। আর ওনাদেরও তো অনেকটা করেই বয়স হয়েছেন, তো আগে যা ছিল, এখন যদি শাড়ি ঠিকঠাক করে গুছিয়ে না পরেন তবে ওনাদেরও বেশ অস্বস্তি হবে। সেই জন্য আমি কি করি, ওই শাড়িটা পিন আপ করে ভালো করে গুছিয়ে একেবারে পরিয়ে দিই। আমার বিয়ে হয়ে আসার পর মা যখন শাড়ি ধরতে বলতো আমাকে, দেখতাম যে মায়ের আঁচল আর থাকতো না। মানে কিভাবে শাড়িটা কোথা দিয়ে যে গুঁজে নিত, যে আঁচল সব সময় ছোট, ওই এক হাত কি তারও কম হয়তো আঁচল থাকতো। যাই হোক, এখন বলে বলে দেখি আঁচলটা বেরোয়, মানে আঁচলটা ঠিকঠাকই থাকে, আমি জাস্ট ধরে দিই। নাহলে আগে ওই শাড়ি দেখতাম উঁচুতে উঠে গেছে, নাহলে দেখতাম আঁচল একবারে ছোট, সে আঁচল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই কথাটা আমাদের বাড়িতে যেই আসে মা তাদের কাছেও বেশ গল্প করে বলে যে আমি আগে যখন শাড়ি পরতাম আমার আঁচল আর খুঁজে পাওয়া যেত না। যাই হোক, এখন বৌমা পরানোর পরে দেখি আঁচলটা বেরিয়ে যায়। নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন? তো আমারও বেশ এই কথাটা শুনতে ভালো লাগে, তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তো মা রেডি হয়ে গেছে, এবার মা চলে যাচ্ছে আর আমাদেরকেও বলছে যাতে রেডি হয়ে নিই। তো মা যাওয়ার পরে আমরাও রেডি হয়ে নেব। সাম্যর বাবা বলল সে এখন যাবে না, তো সেই জন্য আমরা রেডি হয়ে নিয়ে আমি আর সাম্য চলে যাব, পরে সাম্যর বাবা যাবে। রেডি হওয়ার মধ্যে কি আর রেডি হব, কেননা যা গরম, প্রথমত ভাবতেই পারছি না যে চুলটা খুলে রাখবো না এইভাবেই খোঁপার মতো গুটুল পাকিয়ে রাখবো। আসলে আমি সেরকম চুলের অতটা স্টাইল পারি না, তো যা হোক করে চুলটাকে হয় ওই খামচা দিয়ে একেবারে উঁচুতে তুলে দিই, আর না হলে খুলে রেখে এমনি ক্লিপ দিয়ে দিই। তো বুঝতেই পারছি না যে চুলটা আসলে কি করে রাখবো। অন্যদিনও গরম থাকে, কিন্তু আজকে যেন একটু বেশিই গরম লাগছে। ঘরে কি আর বাইরে কি, বাইরে তো আরও টেম্পারেচার লাগছে, ঘরে যদিও পাখার সামনে থাকলে তাও যেন মনে হচ্ছে। যাই হোক, আমি এখন পুরোপুরি কমপ্লিট, এইভাবেই যাওয়া বলে ঠিক করেছি। দেখি ওদিকে সাম্য কী করছে। এতক্ষণে নিশ্চয়ই পড়াশোনা হয়ে গেছে, তো একবার যাই, গিয়ে দেখি ও কী করছে। বাবারে, যে একটু বেরিয়েছি এত গরম করছে, আবার সেই চুলটাকে ক্লিপ দিয়েই তুলে নিয়েছি খোঁপার মতো করে। আর এদিকে সাম্যকে রেডি করে দিয়েছি। সাম্যকে চুলটা আঁচড়ে দিচ্ছি, কিন্তু ওকে বলেছিলাম তুই জামাটা একটু নিজে নিজে পর। তো জামাটা কেমন পড়েছে দেখুন, জামাটা আবার উল্টো দিকে পড়েছে। যাই হোক, চুলটা আঁচড়ানোর পর ওকে আবার জামাটা খুলিয়ে সোজা দিক করে পরিয়ে চুলটা আবার ঠিক করে দিলাম। আর দেখুন, সমস্ত কিছু যখন হয়ে গেছে তখন ও আমাকে ফেলে রেখে দিব্যি লাফাতে লাফাতে কি সুন্দর চলে যাচ্ছে, আর একবার ঘুরেও তাকাচ্ছে না। যাই হোক, এইভাবেই আমরা দুজনে চলে এলাম হরিবাসারে। আর দেখুন কত লোক এসেছে আজকে। এখন শেষের দিকে চলছে, তো আর বেশিক্ষণ হয়তো হবে না, কেননা ঘড়ির কাঁটাতেও এখন প্রায় 2-2:30 মতো বেজে গেছে। হরিবাসরের শেষে সবাই আনন্দে হরিনামের সঙ্গে মেতে উঠেছে, আর তার সাথে আমরাও সামিল হয়েছি। আর ওইদিকে সাম্যকে দেখুন, কোথা থেকে একটা মালা পেয়েছে, ওদেরই কেউ দেবে হয়তো, তো ওটা পরে দেখুন চুপচাপ দাঁড়িয়ে আছে। ওকে হয়তো খিদে পেয়ে গেছে, কেননা আমি যখন বললাম কি রে সবাই তো নাচ করছে তুই কর না, ও কিন্তু কিছুতেই করতে চাইলো না। ও চুপ করে দেখলাম দাঁড়িয়ে আছে। আর না হলে অন্য সময় ওরই দেখি সব থেকে বেশি আগ্রহ থাকে। আজকে কি হয়েছে কি জানি, হয়তো খুব গরম লেগেছে, এটাও একটা কারণ হতে পারে। এই নাম গানের শেষে হবে হরিলুট, তো তারপরে আমরা সবাই একসাথে মিলে প্রসাদ গ্রহণ করব। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, এরপর দেখা হবে আবার পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সচেতন থাকবেন, সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন। নমস্কার।